আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবক নাম্বার 23, মাখরাজের বর্ণনা। ঠিক আছে, আপনারা আমার কথাটা পরিপূর্ণ ভালো করে ধ্যান দিয়ে শুনবেন, তবে আপনাদের বুঝে আসবে। যে কোনো অক্ষরের মাখরাজ উচ্চারণ স্থল, যে কোনো অক্ষরের মাখরাজ অর্থাৎ উচ্চারণ স্থল, উচ্চারণ স্থান জানার সহজ নিয়ম হলো বর্ণকে সাকিন করে তার প্রথমে একটা হামজা লাগিয়ে লক্ষ্য করতে হবে যে আওয়াজটা কোথায় গিয়ে থামছে। যে কোনো অক্ষরের মাখরাজ মানে উচ্চারণের জায়গাটা জানতে গেলে প্রথমে সেই অক্ষরটার উপরে সাকিন দিয়ে দিতে হবে, বুঝতে পেরেছেন? জি এবং ওই অক্ষরটার পূর্বে একটি হামজা আনতে হবে, অর্থাৎ আলিফ, আলিফের উপর জবর বা জের বা পেশ দিতে হবে, বুঝতে পেরেছেন? জি দিয়ে যখন মিলিয়ে পড়বেন সেই অক্ষরের আসল উচ্চারণের জায়গাটা আপনি খুঁজে পেয়ে যাবেন। যেমন এই বা, এটা বা, বুঝতে পেরেছেন? এই বাটা, জি আপনি এই বার উচ্চারণের জায়গাটা কোথায় আপনি খুঁজে পাচ্ছেন না। কি করে সহজ ভাষায় খুঁজবেন? এই বায়ের আগে একটা আলিফ আনবেন, আলিফের উপরে একটা জবর দেবেন, তাহলে হামজা হয়ে গেল, তাই না? জি বুঝতে পারছেন? আর এই বায়ের উপরে জি একটা সাকিন আনবেন, সাকিন সাকিন, বায়ের উপরে সাকিন দেবেন। আর এই আলিফ, যে হামজা রূপে আলিফ, এই আলিফের উপর জবর আছে, এই হামজা এটাকে একে এবার কি বলতে হবে? হামজা, তাই না? এই হামজাটা বায়ের জি সঙ্গে মিলিয়ে পড়েন। বায়ের উপরে তো সাকিন আছে আর হামজার উপরে জবর আছে, তাহলে হামজা বা জবর আব, তাই না? হামজা আব বা জবর আব। আচ্ছা, এই আব বায়ের জায়গায় আমি ধরলাম জিম দিলাম, জিম, বায়ের জায়গায় জিম দিলাম, জিমের উপরে সাকিন আছে, হামজার উপরে জবর আছে, তাই না? হামজাটা জিমের সঙ্গে পড়লে জি কিরকম হবে? হামজা জিম জবর আজ, আজ, আজ আজ। আর আজ এখানে ধরলাম মিম দিলাম, তাহলে কি হবে? হামজা মিম জবর আম, আম। আম বা এখানে যে কোনো অক্ষর দেবো, যে অক্ষরের মাকড়াসটা জানতে চাইবো সেই অক্ষরটা এই জায়গাটা আনবো, আর এখান থেকে হামজাটা নিয়ে তার সঙ্গে মিলিয়ে পড়ে দেখবো। হামজা তা জবর আদ, হামজা সদ জবর আস, হামজা দদ জবর আদ। এরকম পড়লে আপনি মাকড়াসের জায়গাটা বুঝতে পেরে যাবেন, বুঝতে পেরেছেন? সেইটা এখানে বলছি, এখানে সেই কায়দাটা, এখানে সিস্টেমটা এখানে বলে দিচ্ছে সহজে। যে কোনো অক্ষরের মাখরাজ অর্থাৎ উচ্চারণের জায়গা, উচ্চারণ স্থান জানার সহজ নিয়ম বর্ণকে সাকিন করে, মানে যেই অক্ষরের মাখরাজটা আপনি জানতে চাচ্ছেন সেই অক্ষরের উপরে আপনি সাকিন দেন প্রথমে, বর্ণকে সাকিন করে তার প্রথমে একটা হামজা লাগিয়ে লক্ষ্য করেন। বর্ণটাকে, যে অক্ষরটাকে সাকিন করছেন সেই অক্ষরের পূর্বে একটা হামজা আনেন, এনে লক্ষ্য করেন যে আওয়াজটা কোথায় গিয়ে থামছে। যে অক্ষরের মাখরাজটা জানতে চাচ্ছেন সেই অক্ষরের সাকিন দিয়ে পূর্বে একটা হামজা আনেন, এনে পড়ে দেখেন, পড়ে দেখার পরে লক্ষ্য করেন যে আওয়াজটা কোন জায়গাটায় গিয়ে থামছে। মুখের বা আমাদের মুখের যেই অংশে গিয়ে আওয়াজটা থামছে ওইটাই হলো তার উচ্চারণের জায়গা, বুঝতে পারছেন? আওয়াজটা কোথায় জি গিয়ে থামছে, যেখানে থামবে ওই অংশটাই সেই মাখরাজের, সেই অক্ষরের মাখরাজ, ওই অংশটাই হলো সেই অক্ষরের মাখরাজ, বুঝতে পেরেছেন? যেমন এই হামজা বাজাবার কি হয়? আব। হামজা তাজাবার কি আব হয়? আত। হামজা তাজের আত কি হয়? হামজা সাজের ইত হামজা সাপেশ কি হয়? উস। হামজা সাপেশ কি হয়? উস ইস। এরকম ইস জবর জের পেশ দিয়ে চেক করে দেখবেন ঠিক একই জায়গায় থেকেই বার হচ্ছে, বুঝতে পেরেছেন? তখন ভাববেন যে ওই জায়গাটাই হলো ওর মাখরাজ, ওর উচ্চারণের জায়গা। দেখেন, শুরু হচ্ছে। কণ্ঠনালীর কণ্ঠনালীর বুকের দিকে অংশ হতে উচ্চারিত হয় হামজা হা। এই হামজা হা, আইন হা আর গইন হ। হামজা এই, হা গাইন খ হ্যাঁ, হামজা হা, আইন হা, গইন হ, এই 6টি মাখরাজ আমি আপনাকে খুব শর্টে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই 6টি মাখরাজ হামজা হা, আইন হা, গইন হ, এর এর উচ্চারণ জায়গা কোথায় বললো? উচ্চারিত হয় যেমন এই 6টি মাখরাজকে বলা হয়, এই 6টি মাখরাজ হালাক থেকে উচ্চারণ হয়, হালাক। আর হালাক জায়গাটা হলো এই গোলার নলিটা, এখান থেকে নিয়ে এই যে গর্ত মতন আছে, এই গর্ত থেকে এখান থেকে নিয়ে এই উপর এই টোকার ভিতরে, এই টোকাকে হালাক বলে, হালাক, বুঝতে পারছেন? এই টোকাকে কি বলে? জি হালাক। এই হালাক হামজা হার হা, প্রথম যেটা হামজা হা, তাই না? হামজা হা, এই হামজা হা
এটা এই গর্তের এখান থেকে উচ্চারণ হয়। এই যে নিচে গর্ত মতন আছে এখান থেকে উচ্চারণ হয় হামজা হা। ওখানে হাত দেন বুঝতে পারবেন কাঁপছে, ওখানে দেখেন ওখান থেকে উচ্চারণ হয় হামজা হা। আর আইন হা মাঝখানে থেকে দেখতে আইন হা। এই আইন হা এই শক্ত মতন নলির যে শক্ত মতন একটা জায়গা আছে এই জায়গা থেকে উচ্চারণ হয় আইন হা, বুঝতে পারছেন? আইন হা। আর গইন খ যেটা আছে গইন খ, জি এই গইন খটা হয় উপর থেকে, এই এখান থেকে উচ্চারণ হয় গইন খ, বুঝতে পারছেন মানান ভাই? জি জি তাহলে এখান থেকে কটা অক্ষর উচ্চারণ হয়? 6টি অক্ষর, হামজা হা, আইন হা, গইন ছটা। খ। এই 6টি অক্ষরকে কি বলে জানেন তো? হরুফে হালকি। মনে পড়ছে নুন সাকিনের কায়দা হ্যাঁ পড়েছে? নুন হ্যাঁ, সাকিনের কায়দা 6টি অক্ষর আছে, হামজা হা, আইন হা, গইন খ, মনে পড়ছে? গোয়েন খান। হ্যাঁ, হ্যাঁ জি, ওখানে যেই 6টি অক্ষর ছিল এখানে সেই 6টি অক্ষর। ওখানে 6টি অক্ষরকে হরুফে হালকি কেন বলতে পার বুঝে আসছে? হরুফে হালকি কেন বলতো? কারণ ওই 6টি অক্ষর এই হালাক থেকে উচ্চারণ হয়, বুঝতে পেরেছেন? ওই 6টি হরুফ জি এই হালাক থেকে উচ্চারণ হয়, সেই জন্য ওই হরুফগুলোকে বলতে হরুফে হালকি। এবারে বুঝে আসছে? জি, জি। হরুফে হালকি হলো 6টি, সেই 6টি হলো এই 6টি, হামজা হা, আইন হা, গইন খ। আইন হ্যাঁ হামজা গোয়েন হা খান। নিচে থেকে উচ্চারণ হয়, আইন হা এখান থেকে উচ্চারণ হয়, গইন খ এখান থেকে উচ্চারণ হয়। সেটা এখানে বাংলায় বলছে দেখেন। কণ্ঠনালীর বুকের দিকে অংশ হতে উচ্চারণ হয় হামজা হা। কণ্ঠনালী, এই যে কণ্ঠনালী এটাকে বলা হয় কণ্ঠনালী, ঠিক আছে? হালাকও বলা হয়, জি কণ্ঠনালীও বলা হয়। এই কণ্ঠনালীর বুকের দিকের অংশ, বুকের দিকের অংশ মানে নিচের দিকে, তাই না? এই গর্তর কাছে এটাকে বলে বুকের দিকের অংশ। সেখান থেকে উচ্চারণ হয় হামজা হা। তারপর দেখেন আইন হা, কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয় আইন হা। এই মাঝখান যেখানে হাড় আছে শক্ত মতন আছে এখানে আইন হা এখান থেকে উচ্চারণ হয়। তারপরে দেখেন কণ্ঠনালীর মুখের দিকে অংশ হতে উচ্চারণ হয়। কণ্ঠনালীর মুখের দিকে অংশ হচ্ছে উচ্চারণ হয় বলতে কোনটা? কণ্ঠনালী, এই কণ্ঠনালী মুখের দিকের অংশ বলতে এই উপরে, তাই না? এখান থেকে উচ্চারণ হয় জি গইন খ, এখানে বলছে। আচ্ছা তারপরে দেখেন কফের মাকড়া দেখেন, কপ কপ, তাই না? জিভের গড়া তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কপ। এই আমাদের জিভ আছে তো, জিভের এই যে সামনে যেটা আমাদের বেরোচ্ছে এটা জিভের আগা, এটা হলো জিভের আগা, তাই না? আর এইটার পিছনের দিকে যেটা আছে জি ওটা হচ্ছে জিভের গোড়া, বুঝতে পারছেন মান্নান ভাই? আমার কথা ভালো বুঝবেন। এটা হলো জিভের আগা, জি আর এর পিছনের দিকে যেটা আছে ওটা হচ্ছে জিভের গোড়া। ওই জিভের গোড়া এবং ওই ওর উপরে উপরে যে তালু আছে না, ওই উপরে যে একটা আমাদের যে গলা গলা আছে, তো এই গলা আছে, গাল আছে, গালের জি ভিতরে উপরের অংশ, তো ওইটার কথা বলছে। জিভের গোড়া এবং তার বরাবর ওই বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কফ। যেমন দেখেন হামজা কফ জবর আক, হামজা কবজের ইক, হামজা কফ পেশ উক। পড়েন, পড়ে চেক করে দেখেন। আক, ইক, উক। বুঝতে পেরেছেন? জি জি। কফ তালি কোথা থেকে উচ্চারণ হয়? জিভের গড়া এবং তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কফ। জিভের গড়া থেকে, বুঝতে পারছেন? জিভের গড়া আর তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কফ। আচ্ছা তারপর দেখেন কাপ, কাপের মাথাটা দেখেন জিভের গড়া হতে একটু আগে বেরিয়ে, জিভের গড়া হতে একটু আগে বেরিয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কাপ। যে গড়া থেকে কপ উচ্চারণ করলেন এক্ষুনি, গড়া থেকে কি হয়? কপ। গড়া থেকে একটু আগে বাড়িয়ে মানে গড়া থেকে এই এখানটা হচ্ছে জিভের গড়াটা, ঠিক এই জায়গাটা আছে, বুঝতে পারছেন? এই জায়গাটা আছে জিভের গড়া, এই জায়গাটা জিভের গড়া আছে। তো জিভের গড়া থেকে একটু আগে বাড়িয়ে মানে আরো সামনের দিকে মুখের দিকে, বুঝতে পেরেছেন? জিভের গড়াতে একটু আগে বাড়িয়ে মানে সামনের দিকে বাইরের দিকে বেরিয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কাপ। যেমন দেখেন হামজা কাপ জবর আক, হামজা কাবজের ইক, হামজা কাপ পেশ উক। দেখতে পাচ্ছেন? মান্নান ভাই বুঝে আসছে তো? জি আচ্ছা তারপরে দেখেন এবারে প্রথমে হলো জিভের গড়া থেকে উচ্চারণ হলো কি? কফ। জিভের গড়া থেকে আরেকটু সরে এসে উচ্চারণ হলো কি? কাপ, তাই না? এবারে জিভের মাঝখান থেকে উচ্চারণ কি কি হবে সেটা বলছে। দেখেন জিভের মাঝখান থেকে 3টি অক্ষর হয়, 3টি অক্ষর উচ্চারিত হয় কি কি? জিম, শিন আর ইয়া। দেখতে পাচ্ছেন এই সে দেখেন, এটা হলো জিম, এটা হলো শিন আর এটা হলো ইয়া। জিভের মাঝখান এবং তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় জিম, শিন, ইয়া। বুঝতে পারছেন মান্নান ভাই? জি জি। জিভের গড়া হতে উচ্চারিত হয় তাহলে কি? কফ। জিভের গড়ার উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কফ। জিভের গড়া থেকে একটু সরে এসে একটু সামনের দিকে বেরিয়ে ওর ওই বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কি? কাপ, তাই না?
আর অফ জিভের মাঝখানে এবং তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কি? জিম, শিন আর ইয়া। সিন ইয়া যেমন হামজা জিম যাবার আজ, হামজা জিম জের ইজ, হামজা জিম পেশ উজ, হামজা শিন যাবার আশ, হামজা শিন জের ইশ, হামজা শিন পেশ উশ, হামজা ইয়া যাবর আই, হামজা ইয়া যাবর আই, হামজা ইয়া পেশ উই। তাই না? বুঝতে পেরেছেন? জি আই ইয়াই, আই উই। আচ্ছা যাই হোক, তারপর পড়েন। জিহ্বার কিনারা এবং তার বরাবর উপরের মাড়ির দাঁতের গড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় দত। জিহ্বার কিনারা, জিহ্বার কিনারা কোনটা? আচ্ছা এই ধরুন, এটা ধর, এটা কি, এটা জিভ তাই না? আমি এই হাতটা জিভের জিভের আকারে দেখাচ্ছি তাই না? আমাদের গালের ভিতরে জিভটা এরকম আছে তাই না? এরকম আছে তো? জি এরকম জিভটা নড়ছে, আমাদের গালের ভিতরে জিভটা এরকম আছে। এইটা কি জিভের আগা, তাই না? এটা কি জিভের আগা, তাই তো? জি হ্যাঁ, জি এটা হলো জিভের আগা। আর জিভের কিনারা তাহলে কোনটা? এই যে সাইড, এই যে সাইড, এগুলো কি জিভের কিনারা, অর্থাৎ ধার, ধারে। গালাটা কি কি বলা হয়? জিভের কিনারা। বুঝতে জি পেরেছেন? জি রাকি ভাই, মানেন ভাই, বোঝার চেষ্টা করবে। এটা হলো জিভ, এটা হলো জিভ, এটা হলো জিভের আগা। আর এইগুলো হচ্ছে জিভের কিনারা, এইগুলো হচ্ছে জিভের কিনারা। বুঝতে পারছেন? তো এখানে কি জি বলছে? জিভের কিনারা, জিভের কিনারা এবং তার বরাবর উপরের মাড়ির দাঁতের গড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। এই জিভের কিনারাটা, এই আগা, এই আগা আছে, আগার এই পাশে কিনারা, জিভের এই কিনারাটা ওই বরাবর উপরে, এই তো জিভ বেরিয়ে আছে আমাদের, এই বরাবর উপরে মাড়ির দাঁতের, মাড়ির যে দাঁত নেই, মাড়ির দাঁত, এই যে সাইডে সাইডে মাড়ির দাঁত নেই, মাড়ির দাঁতের, মাড়ির যে দাঁত আছে ওই দাঁতের গড়ার সঙ্গে লেগে উচ্চারণ হবে। মানে জিভটা এরকম বেঁকে উপরে, বেঁকে সাইড ধরে এই গড়ায় গিয়ে ঠেকবে, ঠেকে উচ্চারণ হবে। যেমনটা দেখেন, হামজা দ জবর আদ, আদ, হামজা দজের ঈদ, হামজা দত পেশ উদ উদ, আদ ঈদ উদ। উদ বুঝতে পারছেন? উদ হ্যাঁ, জি এগুলো পড়বে, এগুলো শুনবেন আর চেষ্টা করবেন। লামের মাখরাজ দেখেন, জিহ্বার আগার কিনারা এবং সামনের উপরের 8টি দাঁতের গড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। জিহ্বার আগার কিনারা এবং সামনের উপরের 8টি দাঁতের গড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। জিহ্বার আগার কিনারা বলতে কোনটা? সামনে, তাই না? আগার কিনারা বলতে জি কোনটা? সামনে, তাই না? এই আগার কিনারাটা হচ্ছে সামনের, এই সামনের, এই যে আমাদের সামনে যে দাঁতগুলো আছে না, 8টা দাঁতের গড়ার সঙ্গে গেলে উচ্চারণ হবে। সামনের উপরে যে 8টা দাঁত আছে, সামনের দিক থেকে 8টা দাঁত, টোটাল 8টা দাঁত, 8টা দাঁতের, এই ধরনের 8টা দাঁত ধরে নিচ্ছি, ঠিক আছে? এই 8টা দাঁতের গড়ার সঙ্গে লিগে উচ্চারণ হবে। বুঝতে পারছেন? তাহলে লামটা উচ্চারণ করতে গেলে কিরকম করতে হবে? জিভের সামনের আগা, জিভের সামনের আগা এবং ওই বরাবর উপরে যে দাঁতগুলো আছে, মাড়ির যে দাঁতগুলো আছে, দাঁতের 8টা দাঁতের গলার সঙ্গে লেগে উচ্চারিত হবে লাম। যেমন হামজা লাম যাবর আল, হামজা লাম জের ইল, হামজা লাম পেশ উল। উল বুঝতে পারছেন তো জিভ গিয়ে কোথায় লাগছে? জি জি, তারপর দেখেন, নুন, জিহ্বার আগা এবং উপরের সামনের একটি দাঁতের, একটি দাঁত থেকে নিয়ে অন্য ধারালো দাঁতের গড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। যেমন নুন, জিহ্বার আগা এবং উপরের সামনের একটি ধারালো দাঁতের থেকে নিয়ে অন্য ধারালো দাঁতের গড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন। আন, আন, যেমন দেখেন আন। বুঝতে পারছেন? জিহ্বার আগা এবং সামনের একটি ধারালো দাঁত থেকে নিয়ে অন্য ধারালো দাঁতের গড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় কি? নুন। যেমন হামজা নুন যাবর আন, হামজা নুন জের ইন, হামজা নুন পেশ উন। উন চেক করলে বুঝতে পারবেন। আচ্ছা দেখেন, র, জিহ্বার কিনারা ও উল্টা পিঠ, জিহ্বার কিনারার উল্টা পিঠ, জিহ্বার এই কিনারা আছে, কিনারার উল্টা পিঠ, উল্টা পিঠ। এই জিহ্বা, জিহ্বার এই কিনারা, এই কিনারা আছে না, কিনারা, জিহ্বার কিনারার উল্টা পিঠ, এই উল্টা পিঠ। বুঝতে পেরেছেন?
জিহ্বার কিনারার উল্টা পিঠ এবং সামনের উপরের চার দাঁতের গড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয়, যেমন র। আর আর দেখেন জিভটা আছে, জিভের এই উল্টা পিঠ কিনারার উল্টা পিঠ সামনের চারটি দাঁতের গড়ার সঙ্গে লেগে উচ্চারিত হবে কি র। যেমন হামজা র জবর আর, হামজা রজের ইর, হামজা রপেশ উর। উর বুঝতে পারছেন? আর 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 ইর এর উর। ও আচ্ছা, তারপরে দেখেন তা দাল ত, এই তিনটি মাখরাজ, এই তিনটি অক্ষর এক জায়গাতে উচ্চারণ হয়, বুঝতে পারছেন? তা দাল ত জিহ্বার আগা এবং সামনের উপরে দুই দাঁতের গড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয়, যেমন তা দল ত। জিহ্বার আগা, জিভের আগা কোনটা? জিভের আগা, তাই না? জিভের আগা, তাই তো? তা জিহ্বার আগা এবং দাল সামনের উপরের দুই দাঁত, সামনের উপরের দুই দাঁত বলতে কোনটা? এই সামনের উপরের দুই দাঁত, বুঝতে পেরেছেন? সামনের উপরের দুই দাঁতের গড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয়, এই দুটো দাঁতের গড়ার সঙ্গে, মানে গড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়, যেমন তা দাল ত। যেমন হামজা তাজবর আত, হামজা তাজের ঈদ, হামজা তাপেশ উত, হামজা জাল দাবর আদ, হামজা জালদের ঈদ, হামজা দাল পেশ উদ, হামজা তপেশ আত, হামজা ত, হামজা ত, হামজা তজের ঈদ, হামজা তপেশ উত, আত ঈদ উত। বুঝতে পারছেন? জি, তারপরে দেখেন এই তা দাল ত যেমন এক জায়গা থেকে তিনটে অক্ষর উচ্চারণ হয়, তেমনি সা জাল জ, সা জাল জ, এই তিনটেও এক জায়গা থেকেই উচ্চারণ হয়। কোথা থেকে উচ্চারণ হয়? জিহ্বার আগা, এই জিহ্বার আগা এবং সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় কি, যেমন আস সা জাল জ। জিহ্বার আগা সামনের দাঁতের গড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়েছিল কি তা দাল দ, তাই না? আর আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ হচ্ছে কি সা জাল জ। সা জাল জ, এটা আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। জিহ্বার আগা এবং সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় সা জাল জ, যেমন হামজা সাজাবার আস, হামজা জাল, হামজা জালজের ইজ, হামজা জত পেশ উজ, আস আজ উজ। বুঝতে পারছেন? এটা এবারে জবরজের পেজ দিয়ে পড়লে বুঝতে পারবেন। যেমন হামজা সাজাবার আস, হামজা সাজের ইজ, হামজা সাত পেশ, হামজা সাফে উস, হামজা জাল যাবার আজ, হামজা জালজের ইজ, হামজা জাল পেশ উজ, আজ ইজ উজ। হামজা জদ, হামজা জদ জবর আজ, হামজা জদের ইজ, হামজা জদের উজ, আজ ইজ উজ, আজ ইজ উজ। আচ্ছা, তারপর দেখেন জা সিন সদ, জা সিন সদ, এই তিনটি অক্ষরও এক জায়গা থেকে উচ্চারণ হয়, যেমন জিহ্বার আগা এবং সামনের উপরে ও নিচের চার দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় কি জা সিন সদ। জিভের আগা, বুঝতে পেরেছেন? জিভের আগা এবং সামনের চার দাঁত, সামনের উপরের চার দাঁত এবং নিচের চার দাঁত, টোটাল এই যে চার, আট দাঁত, আট দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় জা সিন সদ, জা সিন সদ। বুঝতে পেরেছেন? যেমন হামজা জা যাবার আজ, হামজা জা যাবার ইজ, হামজা জা পেশ উজ, আজ ইজ উজ, হামজা সিন যাবার আস, হামজা সিন যাবার ইস, হামজা সিন পেশ উস, আস ইস উস, হামজা সদ যাবার আস, হামজা সদ যাবার ইস, হামজা সদ পেশ উস, আস ইস উস। তাই না? তারপরে দেখেন ফা, ফার মাখরাজ দেখেন নিচের ঠোঁটের ভিজে অংশ উপরে দুই দাঁতের কিনারার সঙ্গে মিলিয়ে উচ্চারিত হয় ফা। নিচের ঠোঁটের ভিজে অংশ, এই যেটা সামনে আছে এটা হচ্ছে কি শুকনো অংশ, তাই না? আর এই হালকা একটু ভিজরে, ওটা হালকা ভিজরে ভিতরে যেতে ভিজে অংশ, পুরোপুরি ভিতরে নয়। এই শুকনো অংশর পরেই ভিজে অংশ শুরু। তো এখানে যেটা বলছে ঠোঁটের ভিজে অংশ এবং সামনের উপরের দাঁতের আগার সঙ্গে মিলিয়ে উচ্চারিত হয় তার মাখরাজ। নিচের ঠোঁটের ভিজে অংশ এবং সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে মিলিয়ে উচ্চারিত হয়, যেমন এদের দুটো দাঁতের আগা আর সামনের এই ভিজে অংশ পা, পা, পা। বুঝতে পারছেন? পা, পা। এখানে দেখেন উচ্চারণটা বলে দেবে হামজা ফাজাবার আফ, হামজা ফাজের ইফ, হামজা ফাপেশ উফ। বুঝতে পেরেছেন? জি, তারপরে দেখেন বা, দুই ঠোঁটের
ভিজে অংশ মিলিত উচ্চারণ হয় বা বা বা। দেখেন উপরের ঠোঁটের হালকা ভিজে অংশ নিচের ঠোঁটের হালকা ভিজে অংশ দুটো একত্রিত হলে কি হচ্ছে? বা বা বা। বুঝতে পারছেন? যেমন দেখেন হামজা বাজাবর আব, হামজা বাজের ইব, হামজা বাপের উব, আব ইব উব, তাই না? জি আগে দেখেন মিমের মাখায় দেখেন দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত উচ্চারিত হয় মিম, যেমন মিম মিম। শুকনো অংশগুলো মিলছে দেখেন, হামজা মিম যাবর মিম আম, হামজা মিম জের ইম, হামজা মিম উম পেশ উম, উম আম উম ইম উম। উম উম শুকনো অংশটা মিললে তবে সঠিক উচ্চারণ হবে, বুঝতে পেরেছেন? আম ইম উম। জি দুই ঠোঁট গোল করে উচ্চারিত হয় যেমন আও। ওয়াও এর মাখরাজ ওয়াও ওয়াও, ওয়াও এর মাখরাজ দুই ঠোঁট না মিলিয়ে উচ্চারিত হয় কি? ওয়াও ওয়াও। এই ওয়াও যখন আমরা বলছি দুটো ওয়াও ঠোঁট এক জায়গায় হচ্ছে কি ওয়াও হচ্ছে কি হয় না, তাই না? ওয়াও 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 ওয়াও। হামজা ওয়াও জবর আও, হামজা ওয়াও জের ওয়াও ইউ। ইউ ওয়াও পেশ ও পেশ নেই। এ দেখেন এই অক্ষরগুলো সর্বদা পুর উচ্চারণ হয়। কি বলেন তো? প্রথমে প্রথমে আপনাদের বলে দিয়েছিল তো যে যে সাতটি অক্ষর পুর হয় সব সময়। খ সদ ত জ জি গইন কফ, খুস্স জি জগতিন কিস যাকে বলা হয়। জি 22টি জি অক্ষর বারিক আর 7টি অক্ষর পুর। জি জি এই 7টি অক্ষর পুর হয় খ স দ ত জ গইন কফ, এইগুলো এখানে বলে দিয়েছে। এই অক্ষরগুলো উচ্চারণের সময় বিশেষভাবে লক্ষ্য রাখা দরকার, যাতে পরিষ্কারভাবে একে অপরের আওয়াজের মধ্যে পার্থক্য বোঝা যায়। এই অক্ষরগুলো যখন আপনি পড়বেন যেন একে অপরের ভিতরে পার্থক্য যেন বোঝা যায়, যেন এরকম না পারে খ স দ ত জ এরকম যেন না হয়। খ সদ দদ উম, গইন ত কফ জ, প্রত্যেকের আলাদা আলাদা পার্থক্য যেন বোঝা যায়, বুঝতে পেরেছেন? জি তো এই পর্যন্ত আপনাদের সবক কমপ্লিট হলো, বুঝতে পেরেছেন? এই এইটা আপনারা এখন পড়া করবেন এবং সর্বসময় এটা দেখবেন। এটা আপনাদের লাস্ট পড়া থাকবে আজ, ঠিক আছে? আর পিছনের পড়া আপনারা দুজনে অবশ্যই অবশ্যই খুব ভালো করে দেখবেন, যেহেতু আপনাদের 1-2 দিনের মধ্যে কোরআন শরীফ ধরানো হবে ইনশাআল্লাহ। সকলে বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জি। তো যতক্ষণ আপনারা কায়দা কানুনগুলো ভালো করে ইয়াদ না রাখবেন ততক্ষণ কিন্তু কোরআন শরীফ আপনাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে দাঁড়াবে। কায়দা কানুন ভালো জি করে ইয়াদ রাখতে হবে। সেই জন্য পিছনের যে সবকগুলো যে কায়দাগুলো হয়ে গিয়েছে এই কায়দাগুলো আপনারা রিভাইজ করেন, ঠিক আছে? জি জি এইটা পড়া থাকলে এবং পিছনের কায়দাগুলো রিভাইজ করেন আপনারা। জি কালকের এই ইনশাআল্লাহ। মাখরাজগুলো থাকবে এবং পিছন থেকে নিয়ে জাল হয়ে যাচ্ছে, জিম আর জাল দুটো আলাদা। জিম জিম উচ্চারণ হবে, জিম মোটা হবে আর জাল পাতলা হবে। জাল জিভের আগাটা আপনি গান ধার করুন এবং জিভের আগাটা এই এই যে দাঁত আছে এই দাঁতের এখানে লাগিয়ে উচ্চারণ করুন, দাঁতের উপরে মাঝখানে। এই লিন মিন গুলো কি কঠিন লাগে আপনাদের? জি না তো আচ্ছা, সেসব এই পর্যন্ত এই 11 নম্বর সবকের আগে পর্যন্ত পড়া থাকবে আপনাদের কালকের, বুঝতে পেরেছেন? জি এর উপরে কোনো কায়দা, এর উপরে কিন্তু সেরকম কোনো কায়দা নেই, আপনারা ভালো করে জানেন, তাই না রকি ভাই? জি 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 এই আলিফ মাদ্দার কায়দা, খাড়া জবরের কায়দা, বুঝতে পেরেছেন, লিনের কায়দা, এই 3টি কায়দা আছে, বাদ বাকি তো কায়দাই নেই বললে চলে। মেন কায়দা তো 11 নম্বর থেকে জি শুরু, নুন সাকিনের কায়দা থেকে মেন কায়দা শুরু, তাই না? জি তো কালকের এই মাখরাজটা দেখে আসবেন। মাখরাজ তো তেমন কোনো বিষয় না, আপনি চেক করলে বুঝতে পারবেন, মাখরাজ মুখস্থ করতে হবে না আপনাকে। সিস্টেমটা তো জানেন নাকি? জি ওর উপরে জি সাকিন দিয়ে পূর্বে হামজা আসলে আপনি উচ্চারণ করতে গেলে আপনার উচ্চারণ বেরিয়ে যাবে, বুঝতে পেরেছেন? তো জি ওই মাখরাজটা একটু দেখবেন আর এই পড়াটা করে আসবেন, ওই 1 নম্বর সবক থেকে জি নিয়ে ইনশাআল্লাহ 10 নম্বর সবক পর্যন্ত, ঠিক আছে? ইনশাআল্লাহ 10টা সবক কালকে ইনশাল্লাহ পড়া থাকবে আপনাদের। ইনশাআল্লাহ
জি, ভালো করে পড়া করে আসবেন। প্রথম থেকে আমি কালকে আপনাদের সবক ধরবো, জি ঠিক আছে রকি ইনশাআল্লাহ। ভাই? জি ভালো করে, একদম ভালো করে প্রথম থেকে আমি ঝালাই করবো, ভালো করে সবক ধরবো সবাইকে। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ জি কালকে দেখা হবে রকি ভাই। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কেউ কিছু বললেন মান্নান ভাই? জি না। আপনাদের আনন্দ হচ্ছে না যে কোরআন ধরবেন? আমার তো জি খুব জি হয়েছিল, হচ্ছে তো। সত্যি কথা বলতে আমার তো খুব হয়েছিল। আমি যখন ছোটবেলায় পড়তাম, আমি যখন কোরআন ধরার জন্য যখন আমার টাইম এসেছিল, তখন আমি খুব আনন্দ করেছিলাম। ঠিক আছে মান্নান ভাই, তাহলে কালকে ইনশাল্লাহ দেখা হবে, ঠিক আছে ভাই? জি জি এই ইনশাআল্লাহ। রাখি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রহমতুল্লাহ বারাকাতুহু।